সামান্য একটু বেনিফিট পাচ্ছি টি ইন দ্য র ফর্ম খেয়ে, তাহলে আমি কিন্তু দুধ চাতে সেই বেনিফিট পাবো। এবার ডাক্তাররা, বিভিন্ন ডাক্তাররা অনেক সময়, ধরো যারা তথাকথিতভাবে হার্টের ওষুধ খায়, ব্লাড প্রেশারের ওষুধ খায়, কেউ কেউ বলে কারো কারো হার্ট রেট একটু র্যাপিড থাকে, ফাস্টার হার্ট রেটের প্রবলেম থাকে। ক্যাফিন হ্যাজ দ্য প্রপার্টি যেটাতে আমাদের হার্ট রেট বাড়িয়ে দিতে। এক কাপ চা এবং এক কাপ ক্যাফিনকে তুলনা করো, তাহলে ক্যাফিন কন্টেন্ট এক কাপ কফির এক কাপ চায়ের থেকে বেশি। এই কফি খুব বেশি লোক নেই যেদিনে 5 কাপ র কফি হজম করবে। সো বি কেয়ারফুল। পাম অয়েল, যে কোনো অয়েল, দেখো যে কোনো, সেটা সর্ষের তেল, তুমি যদি এখন 1 গামলা সর্ষের তেল খাও, সেই এতটা সর্ষের তেল এইটুকু ইলিশ মাছ খাও, তাতেই তোমার সমস্যা হবে। ময়দার গ্লাইসিমিক ইন্ডেক্স, উইটের, মানে আমি যদি দুটোরই এতটা করে আমি ময়দা খাই বা আটা খাই, তাহলে আমার ময়দা খাবার পরে সুগার শুট আপ করবে বেশি, কারণ তার অ্যাকচুয়াল অ্যাক্টিভ গ্লুকোজ কন্টেন্ট বেশি। তার মানে কি দাঁড়ালো, আমার সুগারটা এদের বর্ডার লাইন, আই এম অন মেডিকেশন, তাহলে আমি বিস্কিট সংখ্যায় লিমিটেড খাবো। আমাদের ভারতবর্ষের সব থেকে বিপজ্জনক, দিনের মধ্যে সব থেকে জরুরি খাওয়া কোনটা? ব্রেকফাস্ট। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের কম বেশি প্রত্যেক মানুষেরই ঘুম থেকে উঠে সকালবেলা যে জিনিসটার ভীষণ প্রয়োজন হয়, আর যেটা না হলে আমাদের ঘুমটা ঠিক কাটতে চায় না, সেটা হচ্ছে 1 কাপ গরম চা এবং তার সাথে 1টি বা 2টি বিস্কিট। তার পাশাপাশি অতিথিরা বাড়িতে এলে আমরা ঠিক একইভাবে তাদের কাছে চা এবং বিস্কিট দিয়ে তাদেরকে অভ্যর্থনা করি। অন্যদিকে বিকেলবেলা বা সন্ধেবেলা এই চা বা বিস্কিটের যে রীতি বা রেওয়াজ, সেটা কম বেশি সকলের ঘরেই আছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই চা খাওয়া নিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে, যে কোন ধরনের চা খাবো, দুধ চা খাবো, লিকার চা খাবো, ক্যামোমাইল টি কখন খাবো। শুধু তাই নয়, বিস্কিট নিয়ে অনেক বড় প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে এই বিস্কিট খাবো, কতগুলো খাবো, কখন খাবো, এবং অনেককে বলছেন যে বিস্কিট খাবেন না, কারণ বিস্কিট ময়দার তৈরি, তাতে রয়েছে পাম অয়েল। আমরা প্রত্যেকে চাইছি আমাদের ওজনকে তাড়াতাড়ি দ্রুত ঝরিয়ে ফেলতে, আর ওজন ঝরাতে গেলে কিন্তু বিস্কুটকে বর্জন করতেই হবে, এরকম অনেকগুলো মতামত তৈরি হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, যে অভ্যাসে আমরা এতদিন ধরে যাপন করেছি, এত তাড়াতাড়ি আমরা কিভাবে পাল্টে যাব? তো এই বিষয় নিয়ে আজকে আমরা মুখোমুখি হয়েছি এমিনেন্ট কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকারের। স্যারকে প্রথমে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার, খুব ইন্টারেস্টিংলি আমি যখনই আপনার চেম্বারে আসি, আমি দেখি যে আপনার 1 পেয়ালা চা নিয়ে আপনি আপনার কাজকর্ম করছেন। তো আমার মনে না একটা আনন্দ লাগে যে ডাক্তারবাবুও চা খান, তার মানে ডাক্তারবাবু চা খান মানে, এবং সেটা দুধ চা খান। তো আমার মনে হয় যে আমরাও তাহলে একটু খেতে পারি দুধ চা, এরকম একটা প্রশ্ন হয়। তো আমি একটু ফার্স্টে চা নিয়ে আসছি আপনার কাছে, যে দুধ চা এবং লিকার চা, এই দুধ চা এবং লিকার চার মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে, কোনটা খাবো? দেখো, এখন আমরা অনেক সময় কতগুলো ক্রিটিক্যাল ইস্যুস নিয়ে চিন্তা ভাবনা করি, আর অনেক সময় প্রচুর চিন্তা ভাবনা করি এমন ইস্যুস নিয়ে যেগুলো সত্যিই একটা দেয়ালে মাথা ঠোকার মতো ইস্যু নয়। এখন দেখো, চা খাওয়ার অভ্যেসটা, চায়ের গল্পটা একটা অন্যরকম গল্প, কারণ চায়ের গল্প শুরু হয়েছিল সেই চায়নার থেকে। সে একটা চা পাতা, জানো তো, তুমি যদি কখনো চায়নায় যাও, চায়নায় যেখানে অ্যাকচুয়ালি ওদের আগেকার টি গার্ডেনস আছে, একটা অরিজিনাল চায়ের গাছ, আমরা এই শিলিগুড়ি, দার্জিলিংয়ে এই ছোট চায়ের গাছ দেখে অভ্যস্ত। তো একটা অ্যাভারেজ চায়ের গাছের, অ্যাকচুয়াল নর্মাল চায়ের গাছের হাইট হচ্ছে 5.5 ফুট থেকে 6 ফুট, রাইট? তো বলে নাকি যে কোন এক প্রাচীন চাইনিজ সম্রাটের সে জল গরম করে খেত, এবং তার গরম জলের মধ্যে পাশে ওই যে কোনো ডেকোরেটিভ প্লান্টের মতো একটা চায়ের গাছ ছিল, কতগুলো পাতা উড়ে এসে তার মধ্যে পড়ে,
এবং সে অখেয়ালে সেই গরম জলে পাতা পড়লো, সে একটু চুমুক দিয়ে মনে করলো বাহ বেশ তো খাসা। তো সেইখান থেকে এবং আমরা চা খেতে শিখলাম কোত্থেকে? ভারতবর্ষে চা হতো না, তাহলে চা প্রথমে প্রচলন হলো চায়নায়, এবং এটা কিছুটা হলো পৃথিবীতে লোকের দুষ্টবুদ্ধির থেকে। দুষ্টবুদ্ধি কেন হলো? কারণ তখন ইংল্যান্ডরা জমিয়ে আমাদের প্রথমে যখন সেই পলাশি যুদ্ধ হয়েছে, সেই সময় চা কোথায়? সিরাজউদ্দৌলা কোনো দিন দেখেছো সিরাজউদ্দৌলা এক কাপ চা খাচ্ছে, মীর জাফর চা খাচ্ছে, জগৎ শেঠ চা খাচ্ছে? কোনো দিন দেখো নি। ইট ওয়াজন্ট দেয়ার 16-17। তাহলে চায়ের মেন গল্পটা হলো যে চায়নাতে তারা যে আমাদের যা কুড়িয়ে বাড়িয়ে ভারতবর্ষ থেকে জোগাড় করতো, তার মধ্যে এশিয়ান কলোনি, বিশেষ করে ভারতবর্ষ আফগানিস্তান থেকে প্রচুর আফিম, দ্য ওপিয়াম ওয়ার, আফিম ব্রিটিশরা এখান থেকে নিয়ে সারা পৃথিবীতে সাপ্লাই করতো, এবং প্রচুর আফিম সাপ্লাই করতো হচ্ছে চায়নাতে। চায়নার থেকে তারা কী নিত? চায়নার থেকে তারা চা নিত। তাহলে প্রথম চাইনিজরা, তারপরে ইউরোপিয়ানরা নিজেদের দেশে একটা চা খাবার একটা সোশ্যাল এটিকেট শুরু হলো। আবার সেই অভ্যেসটা তারা আমাদের ধরালো। ধরো ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947-এ। যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এই যে ব্রিটিশরা এত চিন্তা ভাবনা করে দার্জিলিংয়ের মতো জায়গা, নীলগিরির মতো জায়গাকে তারা ব্রিটিশরা গড়ে তুললো, তারা বেড়াচ্ছে, রিল্যাক্স করছে, উইন্টার, ভালো আবহাওয়া, চা বাগান। বেচারারা তো 50 বছরও সেটা এনজয় করতে পারেনি। ইট ওয়াজ ভেরি রিসেন্ট। বাই দ্য ওয়ে, দার্জিলিং তৈরি হয়েছিল এক ডাক্তারের হাতে। দার্জিলিংয়ের মেন প্ল্যানার ছিল একজন ডাক্তার। তাহলে মেন কথাটা হলো চায়ের যে প্রচলন বা যে অভ্যাসটা, এই অভ্যাসটা ইজ ভেরি রিসেন্ট। কফি চায়নার থেকে আসেনি। কফি এসছিল যারা তোমার ওই মুসলিম ইসলামিক লোকেরা যারা ট্রেড বা পিলগ্রিমেজে যেত, মেন কফি হতো হচ্ছে ওই আফ্রিকান কান্ট্রিজে। ওইখান থেকে যারা, এবং ওরা কফিটাকে এত সাংঘাতিক সোনাদানার মতো মনে করতো যে কফি বিন নিয়ে যদি কেউ দেশের বাইরে বেরোতো, তাদের একেবারে সেই মানে মাথা কেটে দিত। সো স্মাগলিং, যেরকম চা এসছে ট্রেডের মধ্যে দিয়ে, ভারতবর্ষের মধ্যে কফি এসছে নর্থ আফ্রিকা এবং মিডল ইস্ট থেকে থ্রু স্মাগলিং। এই যে অ্যারাবিক কফি বলে, সেই অ্যারাবিকা কফি ভারতবর্ষে ওই ওয়েস্টার্ন কোস্টে আসে থ্রু স্মাগলিং। তো এই অভ্যেসগুলো আমরা কবে থেকে পেলাম? এই অভ্যেসগুলো আমাদের মধ্যে গজিয়ে উঠতে শুরু করলো ধরো এখন থেকে বেশি দিন না, ধরো মেরে কেটে 200 বছরের কাছাকাছি সময়। এবং ধীরে ধীরে মধ্যবিত্ত লোকেরা, আমাদের ব্রিটিশরা খায়, সাহেবরা খায়, তারাও সকালে উঠে বেড টি খাচ্ছে, ব্রেকফাস্টে চা খাচ্ছে, আফটারনুন টি খাচ্ছে। আমরাও কিছুটা আর কি সেই আধুনিকতার যুগে গা বসালাম, এবং এখন আমাদের চায়ের দোকানে ভাঁড়ে চাটাও এসে গেছে, সকালবেলা বাড়ির চাটা এসে গেছে, 5 স্টার বসে বা নানান অভিজাত ক্যাফেতে বসে পরসিলিনে চা খাওয়া এসে গেছে। সো ইট হ্যাজ বিকাম পার্ট অফ দ্য কালচার। প্রথম কথাটা বলি যে চা খাওয়া নিয়ে একেবারে সাংঘাতিক একটা হেলথ হ্যাজার্ড। দেয়ালে দুটো এক্সট্রিম ভুল। কী এক্সট্রিম ভুল? কেউ আমাদের বলছে চা একেবারে সাংঘাতিক, সেই অমৃত আকাশ থেকে পড়েছে, চা খেলে বাড়ির ঝগড়াঝাঁটি, মনোমালিন্য, প্রেম, ভালোবাসা, বিরহ সব কিছু ঠিক হয়ে যাবে, শরীর একেবারে সাংঘাতিক চাঙ্গা হয়ে যাবে। কোনো জিনিস নিয়ে এই উত্তুক্তি করাটা ঠিক না। এই উত্তুক্তি আমরা করেছিলাম এখন থেকে 100 বছর আগে, যখন প্রথম লোকে ফিল্টার সিগারেট খেতে শুরু করলো। তখন লোকে সিগারেটকে মনে করতো এনার্জি, একটা এনার্জি গিভিং স্মোক। তো সেই বিভ্রান্তির মধ্যে আমরা একবার পড়ে গেছি। তাহলে চা বিকজ অফ হিস্ট্রি, সমাজ, সোসাইটি একটা অভ্যাসগত হয়েছে। চা খেয়ে চায়ের থেকে আমরা যদি একটা মেডিসিনাল অলৌকিক কাণ্ড কারখানা চাই, সেটা আপনি পাবেন না। চা খেয়ে যে আমার শরীর একেবারে ভয়ঙ্কর বিষাক্ত হচ্ছে, তাও হচ্ছে না। তাহলে এই যে একটা রিফ্লেক্স অ্যাকশন, চা খেলে লোকে মনে করে একটু সেই ঘুমের মধ্যে একটা আলস্যটা কেটে উঠছে,
কেউ দুপুরবেলা একটা ভাত ঘুম খেয়েছে, এই যে লোকে আড্ডা দিতে 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 মনে করছে আড্ডাটা জমে উঠছে। 90% অফ দিস ইজ হ্যাবিট অ্যান্ড রিফ্লেক্স। হ্যাঁ, দিস ইজ সেরিব্রাল রিফ্লেক্স। চায়ের মধ্যে যেমন ক্যাফিন আছে, চায়ের মধ্যে অনেকগুলো অর্গ্যানিক অ্যাসিডস আছে, চায়ের মধ্যে থিওফাইলিন আছে, থিওব্রোমিন আছে। সুতরাং হ্যাঁ, তুমি বলতেই পারো যে আমাদের চাটা খেলে শরীরের মধ্যে যে একটা ইউ হ্যাভ আ ফিলিং অফ বিং আ বিট এনার্জেটিক, একটু যেন মনে হলো নড়ে চড়ে বসি, সেই ভাবটা আসতে পারে। বাট ডু নট ওভার মানে জিনিসটাকে এক্সজ্যাজারেট করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে চা তুমি লিকার খাবে না দুধ দিয়ে খাবে। প্রথমত হলো লোকে চা দুধ দিয়ে কেন খেত, লোকে এটাই জানে না। লোকে চা দিয়ে দুধ খেত, আবার এইটা আমাদের ব্রিটিশ প্রভুদের থেকে পাওয়া। ব্রিটিশরা বিং ভেরি অ্যারিস্টোক্র্যাটিক, হ্যাঁ, ব্রিটিশরা এই যে বাড়িতে সকালে দুপুরে খায় এবং রাতে খায়, দিনে তারা ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার খেতে তারা 3 বার জামা কাপড় ছাড়ে। সাংঘাতিক ওই যে দেখবে নানান রকম ব্রিটিশ সিরিয়াল দেখলে দেখতে পাবে। সুতরাং ওরা যে চা এরকম, তুমি একটা এরকম সাধারণ একটা মেরমেরে কাপে চা দিলে ওদের মন ভরতো না। তারা কোত্থেকে চা এসছিল কোত্থেকে? চায়নার থেকে। পর্সিলিন এসছিল কোত্থেকে? চায়নার থেকে। তারা পর্সিলিন, ওই যে ঝকঝকে কাপে, সাদা ঝকঝকে দুধের মতো সাদা কাপে ওই যে গোল্ডেন একটা লিকুইড হচ্ছে, সেটা ছিল ওদের একটা এক্সট্রিম, একটা আভিজাত্যের। ঝামেলা কি হচ্ছে? তুমি যেমনি লিকার চাটা পর্সিলিনে খাচ্ছ, পর্সিলিনে দাগ পড়ে যাচ্ছে। পর্সিলিনের প্রচুর দাম। হ্যাঁ, তুমি 10 বার চা খেয়ে কি একটা দামি পর্সিলিনের কাপ ফেলে দেবে? ফেলবে না। তখন কোন এক ভদ্রমহিলা নাকি বুদ্ধি করে কি করেছিল, চায়ে দুধ দিতে শুরু করেছিল। আর অন অ্যাডিং মিল্ক টু টি তখন দেখলো যে পর্সিলিনে তখন দাগ হচ্ছে না। তারপরে এটাও রীতি হয়ে গেল। তাহলে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে চায়ে দুধ দিয়ে খেলে চায়ের যে সাংঘাতিক টেস্টই অন্যরকম হয়ে যায়। এখন আমার একটা দোষ আছে, আমি দুধ দিয়ে খেয়ে বসতো, আমি ব্ল্যাক টি র টিও খেতে পারি, অসুবিধা নেই। ইট ইজ আ ম্যাটার অফ টেস্ট। কেউ কেউ মনে করেন যে চায়ে দুধ দিয়ে খেলে চায়ের মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো আছে, যেমন ক্যাফিন, থিওব্রোমিন, থিওফাইনিল, আরও 4-5টা অর্গ্যানিক অ্যাসিড আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। সেগুলো নষ্ট হয় না, কিন্তু তার কেমিক্যাল চরিত্র চেঞ্জ করে। সো ইউ ডু নট ডিরাইভ দ্য সেম। তোমার যদি মনে হয় আমি সামান্য একটু বেনিফিট পাচ্ছি টি ইন দ্য র ফর্ম খেয়ে, তাহলে আমি কিন্তু দুধ চাতে সেই বেনিফিট পাবো না। ওটা অভ্যেস। আমার টেস্টের অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি একেবারে কেমিক্যাল ফর কেমিক্যাল, এ ইকুয়াল টু বি, দ্যাট ইজ নট এ ইজ ইকুয়াল টু বি। এরপরে হলো গ্রিন টি অ্যান্ড স্ট্যান্ডার্ড টি। গ্রিন টি, বিকজ গ্রিন টি আর স্ট্যান্ডার্ড টি এর তফাৎ হচ্ছে যে একই পদ্ধতিতে তৈরি হয়, খালি একটা রোস্টিং, চায়ের পাতাগুলোকে যে হিট করে, রোস্ট করে, প্রসেস করে, একটা সেই সুপার হিটিংয়ের আগে, একটা সুপার হিটিংয়ের পরে। এবং গ্রিন টি এবং নর্মাল টি এর কেমিক্যাল গুণগত মানের কেমিক্যাল ইন টার্মস অফ কেমিক্যাল কম্পাউন্ডস অতি সামান্য। যে লিকার টি খাচ্ছে এবং যে গ্রিন টি খাচ্ছে, দে আর অলমোস্ট হ্যাভিং দ্য সেম থিং। এবার ধরো তুমি যদি একেবারে সাংঘাতিক মানে সায়েন্টিফিক মাইন্ডেড লোক হও, তুমি হয়তো হিসেব করবে যে আমার সারা দিনে একটা অ্যাভারেজ, এই যে মেন কম্পোনেন্টটা কি, মেন কম্পোনেন্ট হচ্ছে ক্যাফিন। তাহলে আমার শরীরে কতটা ক্যাফিন ঢোকে, একটা অ্যাভারেজ মানুষ সে দিনে হয়তো তার শরীরে তোমার 300 to 400 grams ক্যাফিন ইজ টলারেবল। এবার ধরো 1 কাপ চা যদি তুমি খাও, একেবারে ভাঁড়ের চা না, মানে বাড়িতে যেরকম চায়ের কাপে চা খাও, তোমার হয়তো 1 কাপ চায়ে তুমি 50-60 গ্রাম ক্যাফিন পেতে পারো। তার মানে সারা দিনে তুমি যদি 5 কাপ 6 কাপ অ্যাভারেজ চা খাও, দ্যাট শুড বি অ্যাকসেপ্টেবল, মেবি টু দ্য আপার লিমিট। আর যারা ভাঁড়ে এইটুকুটুকু চা খাচ্ছে, তাদের অবভিয়াসলি এটা অ্যামাউন্ট নির্ভরশীল। এইটা গেল অ্যাজ ফার অ্যাজ দ্য ক্যাফিন কন্টেন্ট ইজ। এবার বিভিন্ন ডাক্তাররা অনেক সময়, ধরো যারা তথাকথিতভাবে হার্টের ওষুধ খায়
ব্লাড প্রেশারের ওষুধ খায়, কেউ কেউ বলে কারো কারো হার্ট রেট একটু র্যাপিড থাকে, ফাস্টার হার্ট রেটের প্রবলেম থাকে। ক্যাফিন হ্যাজ দ্য প্রপার্টি যেটাতে আমাদের হার্ট রেট বাড়িয়ে দিতে পারে। ওকে, এবার তুমি যদি 1 কাপ চা এবং 1 কাপ ক্যাফিনকে তুলনা করো, তাহলে ক্যাফিন কন্টেন্ট 1 কাপ কফির 1 কাপ চায়ের থেকে বেশি। ওকে, তো যারা ধরো খুব ওই একটু প্যালপিটেশন হচ্ছে, বুক ধরপড় করছে, কেউ হয়তো খুব সেন্সিটিভ ব্লাড প্রেশার মেডিকেশনে আছে, আবার একই কথা, তার কি 1 কাপ কফি খেলে মহাভারত অশুদ্ধ হবে? আদৌ হবে না। কিন্তু সে যদি 5 কাপ চা খেতে পারতো, তাকে হয়তো বলা হবে যে বাবা তুমি দিনে 2 কাপ কফির মধ্যে থাকো, ডু নট এক্সিড দ্যাট লিমিট। এবার ইফ ইউ রিয়েলি অ্যানালাইজ যে কফির মধ্যে এবং চায়ের মধ্যে তুমি সে অর্ধেক সময় আমারই মনে থাকে না, সেই ভোজকট নাম দেওয়া অনেক রকম অর্গ্যানিক কম্পাউন্ডস আছে, এবং তুমি যদি কম্পাউন্ড ফর কম্পাউন্ড দেখো যে কোন কম্পাউন্ডে আমার হেলথ বেনিফিট বা এটসেট্রা হতে পারে, তাহলে তোমার যদি একটা টি পার্টি থাকে, একটা পলিটিক্যাল পার্টি, আর একটা কফির পার্টি থাকে, তাহলে হয়তো তোমার দাড়িপাল্লাটা কফির দিকে, মানে ইফ ইউ কম্পেয়ার ব্ল্যাক টি উইথ ব্ল্যাক কফি 1 কাপ ফর 1 কাপ, তাহলে হেলথ বেনিফিট অ্যালিজেডলি ব্ল্যাক কফিতে খানিকটা বেশি। বাট ডু রিমেম্বার যে ব্ল্যাক কফিতে ক্যাফিন কন্টেন্ট বেশি। সুতরাং আমি একটা অ্যাভারেজ লোক, আমি মোটামুটি 4-5 কাপ চা অনায়াসে খেয়ে নিতে পারি, কিন্তু খুব বেশি লোক নেই আমাদের এই রোগা লিগলিগে পেট রোগা বাঙালিদের মধ্যে, যে তুমি একেবারে ধরো অ্যারাবিকা কফি, মানে কফি 3 রকম হয়, যাই হোক আমি কফি নিয়ে পড়ে বলবো একদিন। কিন্তু আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ যে কফি আসে, বা আমাদের নীলগিরি যেটা আমাদের ডেকানে যে কফি হয় ভারতবর্ষে, দিজ আর মোস্টলি ইন দি অ্যারাবিক লাইন কফি উইচ ইজ প্রিটি স্ট্রং কফি। ভারতবর্ষের কফিটা কিন্তু খুব একটা হালকা পাতলা কফি নয়। তো সেই কফি তুমি খুব বেশি লোক নেই যে দিনে 5 কাপ র কফি হজম করবে। সো বি কেয়ারফুল। একটু মাঝামাঝি হচ্ছে টিটা, কফির মধ্যে ক্যাফিন পাওয়ারটা অনেক বেশি। এই গেল একটা অ্যানালিসিস। সেকেন্ড হচ্ছে, তুমি যদি চিন্তা করো যে এই বিস্কুটের ব্যাপারে, বিস্কুট তুমি খাবে কি খাবে না, এখন বিস্কুটের ব্যাপারে আমি অত্যন্ত পার্শিয়াল। হ্যাঁ, যেমন লোকের পলিটিক্যাল মতামত থাকে, তো আমি দুটো জিনিসের প্রতি খুব পার্শিয়াল, একটা রবীন্দ্রসঙ্গীত, একটা বিস্কুট। এই দুটো নিয়ে আমি খুব মানে খানিকটা বলতে পারো আই এম ভেরি বায়াসড। তো বিস্কিট ছাড়া আমার চলে না। এবং আমাকেও কেউ এসে বলেছিল যে আমি যার সঙ্গে বসি, আমি ধরো যখন বেড়াতে যাই, আমার দুটো জিনিস কম্পালসারি। একটা হচ্ছে একটা সুইমিং ট্রাঙ্কস, আমাকে সাঁতার কাটতেই হবে, এবং দ্বিতীয়ত আমি একটা ছোটো প্যাকেট বিস্কিট নিই। আমার দিনে না খেলে হয়ে যায়, 2-4টে বিস্কিট নিয়ে ঘুরতে হয়। এবার কেন বিস্কিটের অসুবিধাটা কোথায়? তুমি মোটামুটি একজন নর্মাল লোক, ইউ আর নর্মাল বডি ওয়েট, নর্মাল হাইট, তোমার দিনে ধরো অ্যাবাউট 60 গ্রামস কার্বোহাইড্রেট তোমার প্রাপ্য, শরীরের দরকার, ওইটুকু কার্বোহাইড্রেট খেলে অসুবিধা নেই। তুমি একটা অ্যাভারেজ আমাদের থিন অ্যারারুট টাইপের, এখন অনেক কায়দা করা বিস্কুট হয়েছে, ওগুলো বাদ দিচ্ছি, একটা অ্যাভারেজ থিন অ্যারারুট টাইপের বিস্কুট খাচ্ছ, তারপরে একটু তো মাঝে মধ্যে একটু ভেজাল টেজাল চলেই আসে। তো অ্যাভারেজ তুমি চিন্তা করলে একটা বিস্কিট থেকে তুমি 4 গ্রাম কার্বোহাইড্রেট পাও। দেয়ার আর ভেরি ফিউ বিস্কিট, বিদেশে পাওয়া যায়, ইন্ডিয়াতে পাওয়া যায় না, যে বিস্কিটে 5 থেকে 6 গ্রাম কার্বোহাইড্রেট। আমাদের সব কিছু একটু হালকা পাতলা, তো আমাদের একটা বিস্কিটে মেরে কেটে 4 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। তো তোমাকে একটু হিসেব করে চলতে হবে, যে ধরো আমি নিজের কার্বোহাইড্রেট ইনটেক মনিটর করি, আই ডু মনিটর, যে এখন আমার প্রাণের ইচ্ছে আমি 10টা বিস্কিট একসাথে খাবো, আমি পারি না। এখন আমি যদি সকালে গপ্প করতে করতে 4টে বিস্কিট খেয়ে ফেলি, তাহলে আমায় খেয়াল রাখতে হবে আমি 4টে বিস্কিট খেয়ে 3টে টোস্ট খেতে পারবো। ওকে, 4টে বিস্কিটে 4×3 12 গ্রাম কার্বোহাইড্রেট হবে।
সো এইটুকু দ্য মেন প্রবলেম কামস উইথ কার্বোহাইড্রেট ইনটেক ফর সামবডি যে বেশ কড়া কড়া ডায়াবেটিসের ওষুধপত্রে আছে, সত্যি সে খুব খেয়াল করে সারাদিন কাটায়, সে অখেয়ালে যদি বিস্কিটের মধ্যে দিয়ে 15 গ্রাম কার্বোহাইড্রেট নিয়ে নেয়, নাও দ্যাট মে বি আ প্রবলেম। দ্য নেক্সট ইস্যু কামস উইথ পাম অয়েল। পাম অয়েল মেডিকেলি স্পিকিং, পাম অয়েল মোটামুটি ভারতবর্ষে হয় না। হ্যাঁ, বেশিরভাগ খাবারের মধ্যে পাম অয়েল দেওয়া হয় কেন? পাম অয়েল দামে সস্তা, দ্বিতীয়ত হচ্ছে প্রেজারভেটিভ কোয়ালিটি ভালো। পাম অয়েল যে শরীরের পক্ষে সাংঘাতিক ক্ষতিকর বলে একটা হয়েছিল, আদৌ নয়। দ্যাট ইজ নট ট্রু অ্যাট অল। সুতরাং পাম অয়েল যে কোনো অয়েল, দেখো যে কোনো, সে তো সর্ষের তেল, তুমি যদি এখন 1 গামলা সর্ষের তেল খাও, সেই এতটা সর্ষের তেল এইটুকু ইলিশ মাছ খাও, তাতেই তোমার সমস্যা হবে। সো উইদিন রিজন, যে একটা বিস্কিট, হ্যাঁ, বিস্কিটের গল্পটাও যদি, বিস্কিট কেন হয়েছিল, ওয়াই এভার বিস্কিটস মেড, বিস্কিট লোকে চা খাবার জন্য করেনি। বিস্কিটের আবিষ্কার চায়ের আবিষ্কারের অনেক আগে। কেন? কারণ লোকে যখন জাহাজে করে যেত এক দেশ থেকে আরেক দেশ, তখন তারা যখন তাদের ওই গম, আটা, কার্বো এগুলো নিয়ে যেত, তো সে তো মাসের পর মাস সমুদ্রে আছে, ও কি দোকানে গিয়ে, কি রেশনের দোকান থেকে গিয়ে গম তুলে আনছে নাকি? তাহলে জাহাজের নাবিকরা যারা যেত, দে ফর্মড বিস্কিটস বিকজ অফ স্টোরেজের জন্যে। তখন একটু চালগুলোকে, ওই আটা গমগুলোকে গরম করে, যেরকম এখন দেখবে অনেকে সিরিয়াল খায়, যে ব্লক 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 করে নিয়ে যেত। এবার সেগুলি ছলে বলে কৌশলে দেখা গেল সেগুলো আরেকটু মুচমুচে হলে খেতে ভালো লাগছে, অ্যান্ড বিস্কিটস ওয়ার ডিরাইভড ফ্রম দ্য স্টোরেজ অফ হুইট, কার্বোহাইড্রেট থেকে। ময়দা এবং হুইটের যে ব্যাপারটা আসে, দ্যাট ইজ এ জেনুইন ইস্যু। সেটা কেন, আবার তফাৎটা কোথায়? ময়দার গ্লাইসিমিক ইন্ডেক্স হুইটের, মানে আমি যদি দুটোরই এতটা করে আমি ময়দা খাই বা আটা খাই, তাহলে আমার ময়দা খাবার পরে সুগার শুট আপ করবে বেশি, কারণ তার অ্যাকচুয়াল অ্যাক্টিভ গ্লুকোজ কন্টেন্ট বেশি। তার মানে কি দাঁড়ালো? আমার সুগারটা এদের বর্ডার লাইন, আই এম অন মেডিকেশন, তাহলে আমি বিস্কিট সংখ্যায় লিমিটেড খাবো। আমি যদি পারি, দেখো সত্যি কথা বলতে, যেগুলো বিস্কিটগুলো সুস্বাদু বেশিরভাগই হচ্ছে ময়দার বিস্কিট, বিকজ ময়দার টেস্ট স্মুদার। আমি নিজেও খুব একটা আটার বিস্কিট খেতে পারি না, টেস্ট ইজ ডিফারেন্ট। তাহলে সংখ্যাটা লিমিট করে, এবং এইটা মাথায় রাখুন যে ধরো, আই উড নেভার রেকমেন্ড যে যারা ডায়াবেটিক মেডিকেশন, আপনি চায়ের সঙ্গে একটা বিস্কিট মেরে কেটে 2টো বিস্কিট খান, ঠিক আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি 5-6টা বিস্কিট খাবো, তারপর 7 খুন মাপ, ডোন্ট ডু ইট। কোনো কারণে 4টে বিস্কিট খেলে নেক্সট মিলে কন্ট্রোল ইওর কার্বোহাইড্রেট। এবং ইন্ডিয়াতে এইটা নিয়ে পরে তোমাকে বলবো একদিন, আমাদের ঝামেলা অ্যাকচুয়ালি বিস্কিট থেকে না, আমাদের ঝামেলাটা মেইনলি হচ্ছে আমরা সকালে কি খাই সেটা। এবং এইটা বললে লোকে অনেক রকম সেন্টিমেন্টাল হয়ে পড়ে, কেউ খুব দুঃখিত হয়ে পড়ে। দ্যাট আই উইল ডিসকাস সাম টাইম লেটার। কেন? আমাদের ভারতবর্ষের সব থেকে বিপজ্জনক, দিনের মধ্যে সব থেকে জরুরি খাওয়া কোনটা? ব্রেকফাস্ট। হ্যাঁ, সব থেকে জরুরি। লোকের লাঞ্চ না খেলে কোনো অসুবিধা হয় না, ডিনার তুমি স্কিপ করতে পারলে করতে পারো, প্লিজ ডু নট স্কিপ ব্রেকফাস্ট। ভারতবর্ষে তফাৎটা কোথায়? এশিয়ান ডায়েটে মুশকিলটা কি? এশিয়ান ডায়েটে হচ্ছে আমাদের, তুমি পান্তা ভাত খাও, তুমি রুটি আলুর তরকারি খাও, তুমি ইডলি খাও, তুমি দোসা খাও, তুমি যাই খাও না কেন, আমাদের ব্রেকফাস্ট ইজ কার্বোহাইড্রেট ওভারলোড, রাইট? এখন সেইটা মাথায় রেখে কেউ যদি বলে থাকে যে ভাই তুমি চা বিস্কুট খাওয়ার পরে তো বেশ 4টে রুটি দিয়ে আবার জল খাবার করবে, তাহলে তোমার সাবধান থাকতেই হবে।
দ্য উইকেস্ট মিল, এই যে আমরা এখন ICMR বলছে, প্রত্যেকেই বলছে, ভারতবাসীদের ডেকে ডেকে বলছে যে ছেলে মেয়েদের, বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের, আমাদের ব্রেকফাস্টে প্রোটিন খুব কম। আমরা অদ্ভুত লোক, এই যে ধরো যারা মাংস কম খাবে বলে ভেজিটেরিয়ান বার্গার খায়, তাদের আরও বিপদ বেশি। তাহলে লোকে বার্গার কেন খেত? দুটো রুটির মধ্যে মাঝখানে মাংস থাকতো। ভেজিটেরিয়ান বার্গারে কি হচ্ছে? দুটো রুটির মধ্যে মাঝখানে আলু। তো এখন এগুলো বললে আর কি ইউ বিকাম আ বিট সেন্সিটিভ, বাট দ্য মেইন ইস্যু ইজ যে কোনো জিনিস উইদিন লিমিট। পাম অয়েল যে দেখলেই ভয় পালাতে হবে এমন কোনো ব্যাপার না। পাম অয়েল দিয়ে অনেক পলিটিক্যাল গণ্ডগোল আগে হয়ে গেছে, বাট কিপ ইট উইদিন লিমিটস। ময়দার ডেফিনেটলি ইনফ্লুয়েন্স অন গ্লুকোজ বেশি আটার থেকে। যারা আটার খেতে পারেন, আটার বিস্কিট খেতে পারেন, ভেরি গুড। ব্যক্তিগতভাবে আমি পারি না, আমার ভালো লাগে না। আমাকে মেপে চলতে হবে। আর সকালের দিকটা কি খাচ্ছেন? চা দিয়ে দুটো বিস্কিট কি দেড়খানা বিস্কিটের ইম্পর্টেন্ট থেকে চা বিস্কিট খাওয়ার পর তো জল খাবারটা খাবে, ব্রেকফাস্টটা খাবে। ফর গড সেক ডোন্ট স্কিপ ব্রেকফাস্ট। কিন্তু দ্য বিগেস্ট ড্রব্যাক আমাদের খাওয়া দাওয়ার মধ্যে, আমাদের দেখো জীবনে আমরা যা ভুলভাল যা করেছি মোটামুটি গোঁজামিল দিয়ে কাটিয়ে দিয়েছি। ছেলেমেয়েদের যে খাওয়া দাওয়া করবেন, প্লিজ মনে রাখবেন যে ওই একটা কার্বোহাইড্রেট বোম্বার্ডেড ব্রেকফাস্ট এবং একটু অ্যাভয়েড করুন। সেই নিয়ে পরে কথা হবে। স্যার একটা প্রশ্ন, ব্রেকফাস্ট খাওয়ার যে টাইম সেটা নিয়ে আমাদের অনেকগুলো না, ব্রেকফাস্ট খাওয়ার টাইম, তুমি যদি 7টায় ঘুম থেকে ওঠো, তোমার শরীর মোটামুটি 7:30টার মধ্যে চোখে আলো দেখলে তোমার হরমোনাল সিস্টেম, তোমার ডাইজেস্টিভ সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। তুমি ঘুম থেকে ওঠার পরে 1-1.5 ঘন্টার মধ্যে সে খাবার খুঁজবে। দ্যাট ইজ ডায়োরিনাল রিফ্লেক্স। দ্য বডি গেটস অ্যাক্টিভেটেড বাই সানলাইট, এবং সেটা করবে। এবং সেটা করে আবার ব্রেকফাস্ট খাবার পরে তো বিশ্রাম কটা লোক নিতে পারে? হ্যাভ অ্যান অ্যাভারেজ ব্রেকফাস্ট করে আমাদের যে যার কাজকর্মে যেতে হবে। ঘুমোতে যাবার কতক্ষণ আগে চা বা কফি একদম নয়? হ্যাঁ, ঘুমোতে যাবার কতক্ষণ আগে চা বা কফি একদম বন্ধ? দেখো গ্যাস্ট্রিক এগুলো এখন লোকের আবার ওই ঘুমোতে যাওয়ার আগে বা খাওয়া দাওয়ার পরে 1 কাপ চা কফি অনেকে বিশেষ করে খায়। মধ্যে আমি স্বীকার করে নিচ্ছি, আমার বদ অভ্যেস আছে, আমি খাবার তাড়াতাড়ি খেয়ে নেবার চেষ্টা করি। তারপরে কাজ করতে করতে হয়তো একটা ছোটো কাপ কফি খাই। তবে ট্রাই যে অন্তত ঘুমোতে যাবার 1.5-2 ঘন্টার আগে কফি না খেলে। তাতে অসুবিধে কি? এবার প্রশ্ন হচ্ছে কেন? এটা তো কুসংস্কার নয়। প্রশ্ন হচ্ছে ক্যাফিন থেকে ইসোফেজিয়াল রিফ্লাক্স হয়। যাদের শোয়ার পরে হঠাৎ ওই অম্বল বা রিফ্লাক্স হয়, খাবারগুলো হঠাৎ অম্বল চোঁয়া ঢেকুর মতো উঠে আসে, ক্যাফিন প্রমোটস রিফ্লাক্স। ঘুমোতে যাওয়ার সময় ভালো ঘুমের জন্য অনেকে ক্যামোমাইল টি এখন খায়। সেটা আমি বলতে পারবো না। আমার মনে হয়, দেখো তুমি ইন্ডিয়াতে তো তাও কম, তুমি যদি কখনো ইস্তানবুল যাও, মিডল ইস্টে যাও, ওরে বাপ রে বাপ, ওখানে একটা দোকান আছে, সেই দোকানে কিছু না হলে 200 রকমের মিক্সড টি পাওয়া যায়। কি না দিয়েছে! চায়ের সঙ্গে জাফরান, চায়ের সঙ্গে ক্যামোমাইল, মানে চায়ের সঙ্গে গড নোজ হোয়াট দে টেক। হ্যাঁ, এবং আমরা একবার শখ করে 1-2 স্যাম্পল নিয়ে এসেছিলাম, অন্তত আমি খেতে পারিনি আর কি। যারা প্রপার চা কফি খেয়ে অভ্যস্ত তারা খুব কৌতূহলের জন্য তুমি একটু খেতে পারো, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট অ্যাট দ্য নিড। একেবারে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, আমরা চা সম্পর্কে বা বিস্কিট সম্পর্কে যে সমস্ত বিভ্রান্তিগুলো আপনাদের মনে তৈরি হয়েছিল এবং অনেকে ভয় পেয়ে গিয়েছিলেন আমার মতো, যে আমিও সকালে উঠে চা বা বিস্কিট স্যার যেরকম বললেন সেটা ভীষণ পছন্দ করি, তাই 1 কাপ চায়ের সাথে 1টা বা 2টো বিস্কিট যদি আমরা খাই স্যারের কথা মতো, তেমন কোনো বড় সমস্যা নেই। তবে হ্যাঁ, অবশ্যই সেটাকে সবটাকেই আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।